আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, রাজনীতির কিন্তু একটি নিজস্ব ব্যাকরণ আছে। এই ব্যাকরণ কখনো অঙ্কের মতো সরলরেখা আসলে চলে না, বরং এটি চলে নদীর মতো, যার বাঁকে বাঁকে লুকিয়ে থাকে অদৃশ্য এক ঘূর্ণি। আপনারা যদি ইতিহাসের দিকে একটু গভীরভাবে তাকান, তাহলে দেখবেন ক্ষমতার পালাবদল কেবল চেয়ারের পরিবর্তন নয়, এটি এক অদ্ভুত মনস্তাত্ত্বিক খেলা। এই তো সেদিনের কথা। প্রবল প্রতাপশালী একটি রাজনৈতিক দল, যার শেকড় এই ভূখণ্ডের অনেক গভীরে গ্রথিত রয়েছে, সেই আওয়ামী লীগ কিন্তু আজকে রাজনীতির দৃশ্যপট থেকে শুধু বিদায় নেয়নি, বরঞ্চ আইনিভাবে নিষিদ্ধের বেড়াজালে আটকে গেছে। দেখুন সুপ্রিয় দর্শক, 2024 সালের 5 আগস্ট সেই অভাবনীয় অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার যখন দলটির উপর নিষেধাজ্ঞা আরোপ করলো এবং ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলো, তখন কিন্তু অনেকেই ভেবেছিলেন একটি অধ্যায়ের হয়তো চিরতরে সমাপ্তি ঘটল। কিন্তু রাজনীতিতে কি চিরতরে বলে কোনো শব্দ আছে? এই প্রশ্নটি আজ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে একটি বিশেষ কারণে। সম্প্রতি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির 173 জন আইনজীবী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে হাই কমিশনার রয়েছে, সেই হাই কমিশনারের কাছে একটি লিখিত আবেদন পাঠিয়েছেন। তারা সেখানে কি বলেছেন? তারা সেখানে স্পষ্ট দাবি তুলেছেন, যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া আওয়ামী লীগের মতো একটি বড় দলের উপর থেকে এই নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এখন আপনার মনে বা আমার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, তাহলে কি খুব দ্রুতই আওয়ামী লীগের উপর থেকে যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে আমাদেরকে একটু পেছনের দিকে তাকাতে হবে এবং বুঝতে হবে এই যে 173 জন আইনজীবী, তারা আসলে কিসের ভিত্তিতে এই আবেদনটি করলেন। তারা কিন্তু খুব কৌশলী একটি আইনি পয়েন্ট ধরেছেন। তারা বলেছেন, কোনো দলকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে নিছক নির্বাহী আদেশে বা তড়িঘড়ি করে নিষিদ্ধ করাটা স্বাভাবিকভাবেই ন্যায় বিচারের একটি বড় পরিপন্থী। এর পাশাপাশি তারা বলেছেন, এটি নাকি আমাদের সংবিধানের মৌলিক অধিকারের এবং আন্তর্জাতিক যে মানবাধিকার রয়েছে সেই মানবাধিকার চুক্তির লঙ্ঘন। জাতিসংঘেরও একটি আগের অবস্থান এই বিষয়ে আছে, যেখানে তারা বলেছিল গণতান্ত্রিক চর্চায় কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা আসলে সমীচীন নয়। এই যে আন্তর্জাতিক একটি সেন্টিমেন্ট, আওয়ামী লীগের লবিস্টরা কিন্তু ঠিক সেই জায়গাটিতেই বর্তমান সময়ে সুচ হয়ে ঢোকার চেষ্টা করছেন। দেখুন সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন বর্তমান সরকার তারা সম্প্রতি একটি অধ্যাদেশ বিল হিসাবে পাশের মাধ্যমে এই নিষেধাজ্ঞার আইনি ভিত্তি কিন্তু বেশ মজবুত করেছে, যাতে ভবিষ্যতে কেউ আদালতে গিয়ে সহজে এটিকে চ্যালেঞ্জ করতে না পারে। কিন্তু তারপরেও আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে ভারত, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে আওয়ামী লীগের যে প্রবল লবিং চলছে, তা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। এমনকি শোনা যায় লন্ডনে রীতিমতো প্রভাবশালী লবিস্ট ফার্ম নিয়োগ করা হয়েছে, তারা তাদের হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন আসুন মুদ্রার উল্টো পিঠে। আপনারা হয়তো ভাবছেন, দেশে তো আসলে আওয়ামী লীগের কোনো প্রকার অস্তিত্ব নেই, নেতারা সবাই আত্মগোপনে রয়েছে, কেউ কেউ জেলের ভিতরে রয়েছে, তাহলে দলটির সাংগঠনিক অবস্থা এখন কেমন? এখানে কিন্তু রাজনীতির আসল রহস্য লুকিয়ে থাকে। প্রকাশ্যে তারা নিষিদ্ধ হতে পারে, কিন্তু একটি দল যারা বছরের পর বছর ক্ষমতায় ছিল, যাদের লাখ লাখ কর্মী সমর্থক সারা দেশে ছড়িয়ে আছে, তারা কি কোনোভাবে রাতারাতি হাওয়ায় মিলিয়ে যেতে পারে? বাস্তবতা হলো মোটেও না। আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক তৎপরতা এখন রূপ নিয়েছে এক ধরনের আন্ডারগ্রাউন্ড বা গোপন কার্যক্রমে। প্রকাশ্যে হয়তোবা জনসভা
অথবা বড় মিছিল নেই ঠিকই, কিন্তু প্রযুক্তির এই যুগে তাদের যোগাযোগের কোনো অভাব নেই। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা সিগন্যালের মতো এনক্রিপ্টেড অ্যাপগুলোতে তাদের হাজার হাজার গ্রুপ এখন সক্রিয়। সেখানে প্রতিনিয়ত বার্তা আদান প্রদান হচ্ছে। কর্মীদের মনোবল ধরে রাখার জন্য বিদেশ থেকে নানা ধরনের নির্দেশনাও কিন্তু আসছে। আত্মগোপনে থাকা নেতারা হয়তো বা শারীরিকভাবে এক জায়গায় নেই, কিন্তু ভার্চুয়ালি তারা ঠিকই নিজেদের মধ্যে একটি নেটওয়ার্ক টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা বর্তমান সময়ে করে যাচ্ছেন। আর এই যে গোপন তৎপরতা, তার আরেকটি বড় দিক হলো তারা এখন সরাসরি রাজপথে নামাচ্ছে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের দিকে কিন্তু বেশি মনোযোগ দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নামি বেনামি অ্যাকাউন্ট ব্যবহার করে বর্তমান সরকারের যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো কিন্তু বেশ বড়সড় করে দেখানো এবং সাধারণ মানুষের হতাশাগুলোকে উস্কে দেয়া এবং নিজেদের অতীত উন্নয়নের বয়ানগুলোকে নতুন করে সামনে আনার একটি নীরব কিন্তু ধারাবাহিক চেষ্টা তাদের রয়েছে। তারা খুব ভালো করেই জানে এই মুহূর্তে সরাসরি রাষ্ট্রযন্ত্রের সাথে সংঘাতে যাওয়ার মতো সাংগঠনিক শক্তি বা নৈতিক অবস্থান তাদের নেই। তাই তারা অপেক্ষা করছে। রাজনীতির ভাষায় যাকে বলে কৌশলগত পশ্চাৎসরণ। তারা চাইছে সময় গড়িয়ে যাক, বর্তমান সরকারের উপর মানুষের প্রত্যাশার চাপ যখন হতাশায় রূপ নেবে, ঠিক সেই মোক্ষম সময়টিতে তারা হয়তো নতুন কোনো অবয়বে বা নতুন কোনো কৌশলে আবার মাঠে নামার চেষ্টা করবে। এখন তারা যে কাজগুলো করে যাচ্ছে সেটি এবং শেখ হাসিনার যে নির্দেশনা আমরা কিছুদিন পূর্বে শুনেছি, অথবা আওয়ামী লীগের সাংগঠনিক নেতৃবৃন্দ দিল্লিতে বৈঠক করে যে কথাগুলো বলেছেন সেগুলোর সাথে কিন্তু হুবহু মিলে যাচ্ছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সেদিন দিল্লির বৈঠকের পর কি বলা হয়েছিল? সেদিন দিল্লির বৈঠকের পর বলা হয়েছিল তারা আইনি লড়াইয়ে যাবেন। শেখ হাসিনা কি বলেছিলেন? শেখ হাসিনা বলেছিলেন তিনি উনার যে মামলা এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বিষয়ক যে আইন, সেটি বিএনপি সরকার বা তারেক রহমান সাহেব যতই কৌশলগতভাবে জটিলতার মধ্যে নিয়ে রাখুন না কেন, আন্তর্জাতিক আইনের মাধ্যমে তিনি সেই লড়াই লড়বেন, উনার দল সেই লড়াই লড়বে। এবং এরই ধারাবাহিকতায় আমরা কিন্তু দেখলাম 170 জন বা 173 জন আইনজীবী জাতিসংঘের মানবাধিকার কমিশনে আবেদন করলেন। এটি কিন্তু তার একটি অংশ বা একই সুতায় গাথা। এর পাশাপাশি শেখ হাসিনার মামলা বিষয়ক বা শেখ হাসিনার রায় বিষয়ক আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলাটি চলমান রয়েছে বা যে অপরাধগুলো বিচারাধীন রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আন্তর্জাতিক যে আদালত রয়েছে সেই আন্তর্জাতিক মানবাধিকার আদালতও কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগ নানা ধরনের তৎপরতা শুরু করে দিয়েছে, নানা রকম কার্যক্রম শুরু করে দিয়েছে। এর পাশাপাশি তাদের সাংগঠনিক কার্যক্রমের যে উদাহরণ আমি দিলাম, এবং বর্তমান সময় আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে ছোট ছোট মিছিল হচ্ছে, কিন্তু তারা সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার জন্য বেশ মরিয়া হয়ে উঠেছে। এখান থেকেও কিন্তু বোঝা যায় তারা বর্তমান সরকারকে কোনোভাবে ডিস্টার্ব কিন্তু করছে না বা করতে চাইছে না, বরঞ্চ তারা জনগণকে দেখাতে চাইছে যে দেখো আওয়ামী লীগ তোমাদের জন্য ভালো ছিল নাকি বর্তমান এই সরকার তোমাদের জন্য ভালো। আর এটি যখন জনগণ সম্পূর্ণভাবে বুঝে যাবে তখনই কিন্তু তারা আইনি যে মারপ্যাচ রয়েছে সেই মারপ্যাচের মাধ্যমে অনেক দূর এগিয়ে চলে যাবে। এখন বর্তমান সময়ে তারা সময় নিচ্ছে আইনি জটিলতা বা আইনি মারপ্যাচগুলো কিভাবে সমাধান করা যায় সেই সমাধান করার চিন্তার মাধ্যমে, এবং সাংগঠনিক যে তৎপরতাগুলো রয়েছে সেই তৎপরতাগুলো গুছিয়ে আনার জন্য। যখন তারা সেগুলো সম্পূর্ণ করে ফেলবে তখনই কিন্তু জনগণের এই হতাশাকে পুঁজি করে তারা সম্পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমে পড়বে। কিন্তু দর্শক, এখানে আসে সেই দার্শনিক প্রশ্নটি। একটি রাজনৈতিক দল শুধু তার সাংগঠনিক কাঠামোর উপর দাঁড়িয়ে থাকে না,
দাঁড়িয়ে থাকে তার প্রতি মানুষের আস্থার উপর। জুলাইয়ের সেই রক্তাক্ত দিনগুলোতে যে ছাত্র জনতার উপর নির্বর্তমূলক আচরণ করা হয়েছিল, সেই দগদগে ঘাতও আমি মনে করি জাতিসংঘের কোনো চিঠিতে মুছে যাবে না। 173 জন আইনজীবী হয়তো আইনি ভাষায় একটি চমৎকার দলিল উপস্থাপন করেছেন, কিন্তু জনতার আদালতের যে রায় তার আসলে কি হবে? দেখুন, এখানেই আসে রাজনৈতিকভাবে কৌশলগত অবস্থানের কথা। ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগ, এই ছাত্র জনতা বা সেই জুলাই নিয়ে এমন কিছু শক্ত নেরেটিভ এবং মজবুত প্রমাণ জনগণের সামনে তুলে ধরতে সক্ষম হয়ে গেছে, যেগুলো থেকে আসলে জনগণ অনেকটাই সেই ছাত্র জনতার উপর থেকে কিংবা সেই গণ অভ্যুত্থানকারীদের উপর থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে, অথবা বলা চলে মুখ ফিরিয়ে নিয়েছে। এর কিছু বাস্তবিক উদাহরণ কিন্তু আপনারা বর্তমান সময়ে আমাদের দেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি লক্ষ্য করলে দেখতে পাবেন। দেখুন, গণ অভ্যুত্থান নিয়ে জনগণের যে প্রত্যাশা ছিল, গণ অভ্যুত্থানের পর যারা গণ অভ্যুত্থান সংগঠিত করেছিল কিংবা সেই ছাত্র জনতার নেতৃত্বে যারা ছিল, তাদেরকে নিয়ে কিন্তু জনগণের ব্যাপক প্রত্যাশা ছিল। কিন্তু এখনকার সময়ে আপনারা কি জনগণের কাছে সেই প্রত্যাশার বিন্দুমাত্র লেশ দেখতে পাচ্ছেন? বা যে পরিবর্তন জনগণ আশা করেছিল সেই পরিবর্তনের বিন্দুমাত্র লেশ আপনারা দেখতে পাচ্ছেন? আমি যদি একদম নিরপেক্ষভাবে একটি কথা বলি, তাহলে এর উত্তর হবে না। দেখুন, জনগণ যা প্রত্যাশা করেছিল তার 1% জনগণ পায়নি। জনগণ যা আশা করেছিল তার 1 ভাগও তারা পায়নি। বরঞ্চ এই পরিবর্তন হওয়ার কারণে বর্তমান সময়ে জনগণ যে সংকটগুলোর মুখোমুখি হচ্ছে, যে হতাশাগুলোর মুখোমুখি হচ্ছে, যে বিষয়গুলো তারা বিগত আওয়ামী লীগ, যাদেরকে তারা ফ্যাসিস্ট বলে, ফেসিবাদ বলে, সেই আমলে তারা মোকাবেলা করেনি, কিন্তু বর্তমান সময়ে এসে মোকাবেলা করছে। এগুলোর কারণে তারা এই যে আওয়ামী লীগের নেরেটিভ বা আওয়ামী লীগের গণ অভ্যুত্থান বিরোধী একটি বয়ান এবং আওয়ামী লীগের নানা ধরনের তথ্য উপাত্ত বা প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া, এগুলো দেখে দেশের বর্তমান পরিস্থিতি উপলব্ধি করে এখন আর জনগণ কিন্তু তাদের রায় পাল্টাতে কোনোভাবেই সময় নিচ্ছে না। বরঞ্চ তারাও আওয়ামী লীগের মতোই মনে করছে যে এটি একটি সূক্ষ্ম মেটিকুলাস ডিজাইন ছিল আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর জন্য। এমনকি যারা এই গণ অভ্যুত্থানের নায়ক হিসেবে পরিচিত ছিলেন, যারা এই গণ অভ্যুত্থান বা সরকার পতনকে পুঁজি করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের হাজার হাজার শত শত কোটি টাকা লুটপাটের বা দুর্নীতি করার অভিযোগ বর্তমান সময়ে তাদের নামে দুদকে রয়েছে, তারা নিজেরাও কিন্তু স্বীকার করছেন যে সেই আমেরিকান ডিপ স্টেট পলিসি বা রেজিম চেঞ্জের পলিসি তাদের এই গণ অভ্যুত্থানের মধ্যে সক্রিয় ছিল। তাহলে এটিকে আপনি একটি সম্পূর্ণ গণ অভ্যুত্থান কিভাবে বলতে পারেন, এই প্রশ্নটা আমি জনগণকে কিন্তু করতে পারি। এবং যদি জনগণ এটির উত্তরে না দেন, তাহলে আওয়ামী লীগের সেই নেরেটিভ বা সেই বয়ানটি কিন্তু এখানে জনগণের রায়কে সম্পূর্ণভাবে বদলে দিচ্ছে। আর জনগণের রায় যদি বদলে যায়, তাহলে একটি রাজনৈতিক দলকে দেশের রাজনীতির অভ্যন্তরে ফেরানোর জন্য আমি মনে করি এখানে যেভাবে শক্ত প্রক্রিয়ায় আইনি লবিং চলছে, সেই শক্ত লবিংগুলোর মাধ্যমে দেশের আইনকে চ্যালেঞ্জ করা, দেশের রাজনৈতিক কাঠামোকে চ্যালেঞ্জ করা হচ্ছে। এবং এর পাশাপাশি জনগণের রায়কে কেন্দ্র করে, জনগণের অবস্থানকে কেন্দ্র করে এই দুটো বিষয়কে কাজে লাগিয়ে একসাথে একটি জনরোষ তৈরি করার চেষ্টা কিন্তু বর্তমান সময়ে আওয়ামী লীগ চালিয়ে যাচ্ছে। এবং এটি ভবিষ্যতে সফল হয়ে গেলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কামব্যাক করা, আমি মনে করি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের এই যে ফিরে আসা, অর্থাৎ জনগণ জনরোষ নিয়ে আওয়ামী লীগকে ফিরাবে, সেই ইতিহাস কিন্তু বাংলাদেশের মানুষ যুগের পর যুগ মনে রাখবে, যেমনটা মনে রাখে
1971 সালের মহান সেই মুক্তিযুদ্ধকে। দেখুন সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক সম্প্রদায় মানবাধিকারের ধোঁয়া তুলে বর্তমান এই সরকারকে বেশ চাপে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বা চেষ্টা করতে পারে। এমনকি ভারত বা পশ্চিমাদের একটি অংশ ভূ রাজনৈতিক কারণে আওয়ামী লীগকে আবারও একটি ব্যালেন্সিং ফ্যাক্টর হিসাবে রাজনীতিতে ফিরিয়ে আনার প্রচ্ছন্ন সমর্থনও কিন্তু দিয়ে যাচ্ছে। কিন্তু দিন শেষে এই দেশের রাজনীতি নির্ধারিত হবে এই দেশের মাটিতেই। বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সংস্কারগুলো সেগুলো যদি ঠিকমতো করতে পারে এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে, তবে জাতিসংঘে করা এই আবেদনগুলো বা আন্তর্জাতিক আইন এগুলো কেবলই কিন্তু ফাইলের স্তূপে আটকে থাকবে। কিন্তু আমি যেভাবে বললাম জনগণের কথা বা জনরোষের কথা, সেটি যদি কোনোভাবে আওয়ামী লীগ বাস্তবায়িত করতে পারে এবং জনরায় পাল্টে দিতে পারে, তাহলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কিন্তু শুধুমাত্র ফাইলে আটকে থাকবে না, বরঞ্চ এটি রাজপথে প্রকাশিত হয়ে যাবে। সরকারের সাম্প্রতিক কার্যক্রম, এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট, তা কিন্তু এত সহজে ডিঙিয়ে আসা আমি মনে করি সম্ভব নয়। কিন্তু একই সাথে আমাদের এটিও মনে রাখতে হবে, রাজনীতিতে কোনো শূন্যস্থান থাকে না। আওয়ামী লীগ হয়তো আজকে প্রকাশ্যে নেই, কিন্তু ভেতরে ভেতরে তাদের যে অস্তিত্ব রক্ষার লড়াই, যে আন্তর্জাতিক লবিং এবং গোপন সাংগঠনিক পুনর্গঠনের চেষ্টা, সেটি কিন্তু থেমে নেই। তারা কিন্তু একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আর এই যুদ্ধের ফলাফল নির্ভর করছে বর্তমান যে সরকার, সেই সরকার কতটা দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করতে পারছে এবং দেশের আপামর জনসাধারণ ভবিষ্যতে কাদের হাতে নিজেদের ভাগ্য সঁপে দিতে চাইছে তার উপর। দেখুন, সময় বড় অদ্ভুত এক বিচারক, সে তার নিজস্ব গতিতেই সবকিছু প্রমাণ করে দেয়। আমাদেরকে কেবলমাত্র চোখ কান খোলা রেখে এই ঐতিহাসিক পট পরিবর্তনের প্রতিটি দৃশ্যপট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যেতে হয়। কারণ আমরা যদি পর্যবেক্ষণ না করি, তাহলে সেই দৃশ্যপট আমাদের দেশের আপামর জনসাধারণকে আসলে পৌঁছাবে কে? এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বর্তমান সরকার যে সকল কাজগুলো করছে, সেই কাজগুলো কিন্তু বেশ বিতর্কের সৃষ্টি করছে। আমি উপসংহার টানার পূর্বে বা আমার কথা শেষ করার পূর্বে একটি কথা বলতে চাই। বর্তমান সরকারের এই সময়ে এসে বিতর্কিত হওয়ার চেয়ে আমি মনে করি জনগণের দিকে বেশি নজর দেওয়া উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রল করা হচ্ছে। ওনাকে এই যে বিভিন্ন ধরনের কার্ড উনি জনগণকে দেওয়ার কথাবার্তা বলছেন, ওনাকে এক প্রকার কার্ড বাবা হিসেবে কিন্তু অভিহিত করা হচ্ছে। দেখুন, একটি সরকারের সরকার প্রধানকে নিয়ে এভাবে ট্রল করা কোনোভাবে কিন্তু সমীচীন নয়। তিনি চাচ্ছেন দেশের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমটাকে পরিবর্তন করা, সেই সিস্টেমের মধ্যে পরিবর্তন আনা। এখন কথা হচ্ছে, আমাদের দেশে আদৌ কি সেই সিস্টেম বা যে প্রচলিত ধারা রয়েছে সেই ধারা পরিবর্তন আনা সম্ভব কার্ডের মাধ্যমে? এটি করা কিন্তু অনেক কঠিন এবং সময় সাপেক্ষ একটি বিষয়। হয়তোবা সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়তোবা সরকারের দীর্ঘ সময় লাগতে পারে। কিন্তু জনগণ আসলে এই সব কিছু বুঝে না। এর পাশাপাশি যারা বিরোধী দল রয়েছেন এবং যারা পতিত আওয়ামী লীগ রয়েছেন, তারা কিন্তু এগুলোকে ট্রল হিসাবে জনগণের কাছে পৌঁছে দিচ্ছে এবং জনগণ মনে করছেন যে এটা সরকার তাদের সাথে মুঠো ভালো করছে না, বরঞ্চ বর্তমান সময়ে সংকটগুলোকে উপেক্ষা করে জনগণের আশা আকাঙ্ক্ষাকে দূরে ঠেলে দিয়ে সরকার শুধু এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত আছে। কিন্তু সরকার জনগণকে এটি বোঝাতে ব্যর্থ হচ্ছে যে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছি। আসলে মুদ্রা কথা হচ্ছে, দেশের মানুষ যখন সংকটে থাকে, দেশের মানুষের পেটে যখন ক্ষুধা থাকে, তখন কিন্তু তারা এইসব বিষয় পাত্তা দেয় না। তারা চায় দুবেলা শান্তিতে দুমুঠো ভাত খেতে।
আর এই ভাতের জোগাড় যখন সরকার করে দিতে ব্যর্থ হয়, তখন কিন্তু সেই সরকার যতই ভালো কাজ করুক না কেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করুক না কেন, সেটা কিন্তু আমাদের দেশের আপামর এই জনগণ কোনোভাবেই খাবে না, বরঞ্চ তারা এটিকে বিরোধী দলের যে ট্রল, সেই ট্রল হিসাবে গ্রহণ করবে। তাই বর্তমান সরকারকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করুন, সমস্যা নেই, কিন্তু দিন শেষে জনগণের যে কাজগুলো রয়েছে, জনগণের যে চাওয়া পাওয়াগুলো রয়েছে, সেগুলোকে আগে অগ্রাধিকার দিন, সেগুলোকে প্রথমে বাস্তবায়ন করুন, অথবা এগুলোকে সব থেকে বেশি হাইলাইট করুন। তাহলেই জনগণের আস্থা টিভি স্ক্রলে বার্তা পাঠিয়ে ফিরিয়ে আনার প্রয়োজন পড়বে না। জনগণ নিজে থেকেই কিন্তু আপনাদের উপর আস্থা রাখবে। নতুবা এই আস্থা বা এই জনরায় বর্তমান সময়ে যারা মাঠের বাইরে থেকে খেলছে, তারাই কিন্তু কাজে লাগিয়ে আপনাদের পতন ঘটিয়ে দেখা যাবে তারা ক্ষমতায় চলে যাওয়ার উপক্রম একটি পরিবেশ তৈরি করে ফেলবে। এখন দেখার অপেক্ষায় এই দীর্ঘমেয়াদী যুদ্ধে আওয়ামী লীগ কিভাবে জয়লাভ করে, নাকি বিএনপি সেই জয়লাভে গোলরক্ষক হয়ে আওয়ামী লীগের সেই সাজানো মাঠকে বা সেই সাজানো গোলপোস্টকে গোল হওয়া থেকে রক্ষা করে দেশের জনগণকে নিজেদের পক্ষে নিয়ে আসতে সক্ষম হয়। আর বিরোধী দল যারা রয়েছেন, জামাত, এনসিপি, তারা তাদের অবস্থান কতটুকু ধরে রাখতে পারে। এখনকার মতো এই পর্যন্তই। এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে, পক্ষে বা বিপক্ষে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের মতামত আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আর হ্যাঁ, আলোচনায় আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সেগুলোও শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।